আমি সংকল্প চক্রবর্তী। আজকে ভিএসও 2024 স্টুডেন্টদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে এসেছি। আজকে আমাদের টপিক হচ্ছে ভিএসও 2023 মানে প্রিভিয়াস ইয়ারের ফিজিক্সের কোশ্চেনগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা। তো যারা হচ্ছে 2023 ফিজিক্স মানে ভিএসও দিয়েছিলে তারা অবশ্যই ফিজিক্সের কোশ্চেনগুলো জানো, আর যারা জানো না তাহলে আজকে তারা এই কোশ্চেন থেকে কিন্তু একটা ধারণা পেয়ে যাবে যে তোমাদের লেয়ার ওয়ানে কোশ্চেন প্যাটার্নটা কীরকম হবে। ফিজিক্স কোশ্চেন লেয়ার ওয়ান লিখে দিই, তাহলে অনেকে কনফিউশন হবে। লেয়ার ওয়ান, ঠিক আছে। লেয়ার টু এরও কোশ্চেন আছে আমার কাছে, আমি সেগুলো তোমাদেরকে দিয়ে দেবো লেয়ার টু এর আগে। তো লেয়ার ওয়ানের কোশ্চেনগুলো যদি আমি বলি তাহলে ফিজিক্স এখানে কটা কোশ্চেন আছে? 10টা কোশ্চেন আছে। কেমিস্ট্রির 10টা কোশ্চেন, ম্যাথমেটিক্সের 15টা কোশ্চেন, আর বায়োলজি 15টা কোশ্চেন। এই হচ্ছে তোমাদের কোশ্চেন প্যাটার্ন। মোট 50টা কোশ্চেন, আর প্রত্যেক কোশ্চেনের জন্য কিন্তু 2 মার্কস করে আছে, কিন্তু দুটো ভুল অ্যান্সারের জন্য কিন্তু 1 নাম্বার মাইনাস হবে। এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের শর্ত। আচ্ছা, এবার 10টা কোশ্চেন আজকে আলোচনা করব, একটু ডিপলি আলোচনা করব কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। তো আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে, আমি কোশ্চেনটা যদিও বা লিখতে পারবো না, হয়তো মুখে বলছি, আমি হয়তো ছবি দিয়ে দেবো স্ক্রিনে একটু দেখে নিও। একটি অমসৃণ তলের উপর একটি বস্তু স্থির অবস্থায় থাকাকালীন বস্তুর উপর ক্রিয়াশীল সীমান্ত ঘর্ষণ বলের মান যার উপর নির্ভর করে না তা হলো। বলছি, আমি একটা ছবি আঁকি দিই, তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। এটা একটা তল, এর উপর একটা বস্তু আছে। এবার এ স্থির অবস্থায় আছে, এই বস্তুটা স্থির অবস্থায় আছে, এর কোনো ভেলোসিটি নেই, এ স্থির অবস্থায় আছে। এবার বলছি, এবার এ তো এরকম ভাবে স্থির অবস্থায় আছে, তো এই ক্ষেত্রে এর উপর যে ঘর্ষণ বলটা, এর উপর যে ফ্রিকশনটা অ্যাক্ট করছে, এর উপর যে ঘর্ষণ বলটা ক্রিয়াশীল হয়েছে, যেটাকে আমরা সীমান্ত ঘর্ষণ বলি বা লিমিটিং ফ্রিকশন, সেটা কিসের উপর ডিপেন্ড করে আর কিসের উপর ডিপেন্ড করে না। এবার এটা তোমাদেরকে ক্লাস 11তে ফ্রিকশন চ্যাপ্টারে খুব ভালোভাবে পড়ানো হয় যে ফ্রিকশন কিসের উপর ডিপেন্ড করে, ফ্রিকশনের ইকুয়েশন কি। আমি সেই জিনিসটা একটু হালকা করে বলে দিই। আমি যেটা বলছি একটু মন দিয়ে শুনবে। এটা একটা তো ব্লক, ঠিক আছে। এবার ব্লকটার উপর যে নর্মাল রিয়াকশন হবে, এবার নর্মাল রিয়াকশন কি? নর্মাল রিয়াকশন তোমার বাংলায় বলি বিপরীতমুখী প্রতিক্রিয়া বল। এবার এই নর্মাল রিয়াকশনটা কি? এর নিচে আমি ধরে নিচ্ছি বস্তুটার ভর এম, তাহলে এর ওয়েট কত? নিচের দিকে এমজি, ঠিক আছে, নিচের দিকে এমজি। এবার তুমি ভাবো, এই ডাস্টারটা আমার কাছে আছে, এই হাতে আমার স্থির অবস্থায় আছে, এবার ওর ওয়েট কত? নিচের দিকে এমজি। তাহলে ও নিচের দিকে ওর ওয়েটটা প্রয়োগ করছে, আর এই যে তলটা আছে, এই তলটা উপর দিকে তো ওকে সেম বিপরীতমুখী প্রতিক্রিয়া বল দেবে না। নিউটনের থার্ড ল, প্রতিক্রিয়া সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তো এই ব্লকের জন্য যে এর উপর এমজি অ্যামাউন্টের ফোর্সটা ক্রিয়েট হচ্ছে, এবার এই ব্লকটাও তোকে উপর থেকে এমজি অ্যামাউন্টের ফোর্সটাই দেবে না। নিউটনের থার্ড ল, প্রতিক্রিয়া সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া। তার মানে এমজি দেওয়ার ফলে নিচের দিকে যে এমজি দিল, এর ফলে ওর উপর দিকেও কিন্তু একটা এমজি বল লাগছে। এই এমজি বলটাকে আমরা বলছি নর্মাল রিয়াকশন। তাহলে আমি এই এমজিটাকে মুছে দিই, ওই অ্যারোটা দিয়ে বোঝাচ্ছে। মানে এই যে এই তলটা কি করছে বলতো, নিচের দিকে যে এমজিটা লাগছে সেটাকে আবার রিপালস করে দিচ্ছে। রিপালস মানে ফিরে দিচ্ছে নিউটনের থার্ড ল অনুসারে। তো হচ্ছে এটাই হচ্ছে নর্মাল রিয়াকশন। তো আমাদের ফ্রিকশনের শর্তটা কি বলতো? যে কোনো ফ্রিকশনকে আমরা ছোট হাতের এফ দিয়ে লিখি। ফ্রিকশন সমানুপাতিক নর্মাল রিয়াকশন। যত নর্মাল রিয়াকশন বাড়বে তত বস্তুর উপর ফ্রিকশন বাড়বে, ঠিক আছে। এবার সমানুপাতিক চিহ্ন উঠাবো, এখানে একটা ধ্রুবক আসবে, এফ ইজ ইকুয়াল টু মিউ এন। নর্মাল রিয়াকশন মিউটা কি? মিউটাকে আমরা বলি ঘর্ষণ গুণাঙ্ক বা মানে হচ্ছে কোঅফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ঠিক আছে। তো হচ্ছে এটা হচ্ছে ফ্রিকশনের রাশিমালা। এবার এন এর ভ্যালু কত? এখানে আমি জানি এমজি, তাহলে এমজি বসাতে পারি। ফ্রিকশন ইজ ইকুয়াল টু মিউ এমজি, ঠিক আছে। এবার ফ্রিকশন কিন্তু একটা ভেক্টর রাশি। এবার ক্রিয়াশীল কোন দিক দিয়ে হয়? এখানে ফ্রিকশনটা ওরকমভাবে ক্রিয়াশীল হবে না, কিন্তু যখনই বস্তুটাকে যেদিকে নিয়ে যাব, যদি বস্তুটার গতি এইদিকে থাকে তাহলে ফ্রিকশন অপোজিট দিকে কাজ করবে, আর বস্তুটার গতি যদি এইদিকে থাকে তাহলে ফ্রিকশন অপোজিট দিকে কাজ করবে। মানে বস্তু যেদিকে গতি তার অপোজিট দিকে ফ্রিকশন কিন্তু অল টাইম কাজ করবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার তাহলে আমার কি দাঁড়ালো? একটা জিনিস আমি বলতে পারি, তাহলে ফ্রিকশন কি? এই যে তল যে আছে, এই তলটা সমান্তরালে কাজ করছে, তলও যেদিকে ফ্রিকশনও সেদিকে সমান্তরালে কাজ করছে। তাহলে এবার অপশনগুলোর দিকে যাচ্ছি। এত কিছু ঘটনা ঘটছে একটা ফ্রিকশনের কোশ্চেনে,
এবার অপশনগুলো কি বলছে, আবার একবার কোশ্চেনটা বলছি। একটি অমসৃণ তলের উপরে, তলটা অমসৃণ, ঠিক আছে, একটি বস্তু স্থির অবস্থায় থাকাকালীন, বস্তুটা স্থির অবস্থায় আছে, বস্তুর উপর ক্রিয়াশীল সীমান্ত ঘর্ষণ বলের মান যার উপর নির্ভর করে না। এই যে মানের রাশিমালা আছে এখানে, এবার দেখবো আমরা এক এক করে। 1 নম্বর অপশন, তলের জন্য বস্তুর উপর ক্রিয়াশীল উলম্ব প্রতিক্রিয়া বল, এই যে নর্মাল রিয়াকশন, উলম্ব প্রতিক্রিয়া বল, যেটা আমি এতক্ষণ ধরে বললাম নর্মাল রিয়াকশন ফোর্স এন। তাহলে আমি কি জানি, ফোর্স ফ্রিকশন তো ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নর্মাল রিয়াকশন, নর্মাল রিয়াকশন যত বাড়বে ফ্রিকশন বাড়বে, এটাই তো আমরা জানলাম। তাহলে কি এটার উপর তো সরাসরি নির্ভর করছে। দ্বিতীয় নাম্বার আছে দ্য সারফেস এরিয়া অফ কন্ট্যাক্ট, মানে স্পর্শতলের ক্ষেত্রফল। এটা দেখো তো এই ইকুয়েশনে কোথাও এরিয়ার কথা আছে? নেই, ইকুয়েশনে তো এরিয়ার কথা নেই। আচ্ছা, তো আমি সব অপশনগুলো দেখে নিচ্ছি একবার। দ্য নেচার অফ দ্য টু সারফেসেস, দুটি পৃষ্ঠের প্রকৃতি, আর এটা তো খুব সেন্স লাগিয়েই বোঝা যায়। যদি হচ্ছে দুটো পৃষ্ঠ খুবই উঁচু নিচু হয়, উবড় খাবড়, তাহলে তো ফ্রিকশনটা অল টাইম বেশি হবেই, যত মসৃণ হবে ফ্রিকশন কম। অ্যাকচুয়ালি আমি যেখানে মিউটা লিখেছি, এই মিউটা কিছুই না, কিন্তু ওই হচ্ছে তলগুলোর প্রকৃতি বোঝায় এই মিউ, মানে যে তলে আছে বস্তুটা সে তলের প্রকৃতিটা বোঝায় মিউ। মিউ এর ভ্যালু যত বেশি ফ্রিকশনের মান তত বেশি, তার মানে তত হচ্ছে অমসৃণ হবে যার উপর রাখবো তলটা, ঠিক আছে। তাহলে দুটি পৃষ্ঠের প্রকৃতির উপর নির্ভর করছে। আর ডি নম্বর অপশন আছে দ্য অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট দ্য স্পেস। আচ্ছা দেখো, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি মানে কি, এই জিটার কথা বলতে যাচ্ছে। এই জি এর উপরে তো নির্ভর করছে না, মিউ এম জি। এবার জি এর মান যদি কম বেশি হয়ে যায়, ফ্রিকশনের মান কম বেশি হয়ে যাবে, তার মানে কি জি এর উপরে নির্ভর করছে। এটা ডাইরেক্টলি নির্ভর করছে না, এই এন থেকে আমরা যে এম জিটা আনছি সেখানে কিন্তু জি এর উপর নির্ভর করছে। তারপরে আমরা কি বলতে পারছি, কিসের উপর নির্ভর করছে, ফ্রিকশন প্রথম কথা মিউ, দ্বিতীয় কথা বস্তুটা ভর, তৃতীয় কথা জি, বা নর্মাল রিয়াকশন এটাও বলতে পারি। মিউ মানে হচ্ছে প্রকৃতি, ঠিক আছে, মানে কতটা মসৃণ কতটা খসখসে এগুলোর উপরে। তার মানে আমরা বলতে পারি নর্মাল রিয়াকশন উলম্ব প্রতিক্রিয়া একটা হলো, দ্বিতীয়টা বস্তুর ভর, তৃতীয়টা হচ্ছে অ্যাক্সিলারেশন গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, 4 নম্বরটা হচ্ছে প্রকৃতি কীরকম, ঠিক আছে। এগুলোর উপর কিন্তু ফ্রিকশনটা নির্ভর করছে। আর সমান্তরালে ক্রিয়া করে ফ্রিকশনটা, এটা কিন্তু মাথায় রাখতে হবে, যেদিকে গতি তার বিপরীত দিকে তলের সমান্তরালে ক্রিয়া করে, এটা হচ্ছে কথা। তাহলে কিসের উপর নির্ভর করছে না, 2 নম্বর অপশন, এরিয়ার উপর ডিপেন্ড করে না। এখানে লিখে দিই, ডাজ নট ডিপেন্ডস আপন এরিয়া, এরিয়ার উপর কিন্তু নির্ভর করে না। কিন্তু আবার এখান থেকে একটা কোশ্চিন আসতে পারে, একটা সাব কোশ্চিন, ফ্রিকশন তো নির্ভর করছে না, তাহলে কি নির্ভর করে এরিয়ার উপরে? দেখো, ফ্রিকশনের মতন একটা জিনিস আছে, তোমরা ক্লাস 9 অলরেডি পড়েছো, সান্দ্রতা বা ভেসকোসিটি যেটাকে আমরা বলি, ঠিক আছে। এই সান্দ্রতা কিন্তু এরিয়ার উপর নির্ভর করে। দেখা গেলো আগেবার ফ্রিকশনের উপর কোশ্চিন করেছে, পরে আবার সান্দ্রতার উপরে কোশ্চিন করে দিল, যে সান্দ্রতা কিসের উপর নির্ভর করে, কিসের উপর করে না, সান্দ্রতা বলটা, তখন কিন্তু ওটা কিন্তু এরিয়ার সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল হয়, এটা মাথায় রাখতে হবে। ওটা কিন্তু ডিরেক্টলি প্রপোর্শনাল টু এরিয়া হয়, যত এরিয়া বাড়বে সান্দ্রতা বল তত বাড়বে, ঠিক আছে। তাই আমি বলে দিলাম, এটা তো খুব ইম্পর্টেন্ট, ফ্রিকশন ডাজ নট ডিপেন্ডস আপন এরিয়া, এটা তো একদম জেনুইন কথা, এটা তোমরা অনেকে জানো। কিন্তু তারা এরিয়ার উপর কে নির্ভর করে, সান্দ্র বল কিন্তু এটার উপর নির্ভর করে। এটা হলো আমাদের প্রথম কোশ্চেন। স্ক্রিনশট নিয়ে নাও তোমরা যাদের লাগবে। 2 নম্বর কোশ্চেন, এবার বলছে একজন ব্যক্তি তার সামনের বাধা অতিক্রম করে একটি পেরিস্কোপের সাহায্যে কিছু দেখতে চায়। পেরিস্কোপ ক্লাস 8-এ পড়েছো। পেরিস্কোপের প্রতিফলনের আয়না দুটি থাকবে, পারপেন্ডিকুলার টু ইচ আদার, প্যারালাল টু ইচ আদার, অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি টু ইচ আদার, আর অপশন ডি অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি টু ইচ আদার। আচ্ছা, পেরিস্কোপের গঠনটা কীরকম হয়? সরল পেরিস্কোপের গঠন কিছুটা এরকম না, পেরিস্কোপের গঠনটা যেহেতু আমার ড্রয়িংটা একটু 19-20 হয়ে গেল, এরকম হয় না পেরিস্কোপটা? বাবা, একটু অনেকটা 19-20 হয়ে গেছে। একটু স্ট্রেট হবে এটা, আর এরকম স্ট্রেট, এটা কি হয়ে যাচ্ছে ড্রয়িংটা? হ্যাঁ, এরকম পেরিস্কোপ। এখানে একটা আয়না থাকে যেটা 45 ডিগ্রি বানায়, আবার এখানে একটা আয়না থাকে
যেটাও 45 ডিগ্রি বানায়। ওকে, এবার তাহলে ফিনোমিনাটা কি ঘটে? আলোটা আসে ডিরেক্টলি পড়ে, এখানে পড়লো, আলোটা আসলো, তারপর এখান থেকে স্ট্রেটলি বাড়ায় এরকমভাবে, তারপর আবার আলোটা এখান থেকে বেরিয়ে গেল। আয়নার প্রতিফলনকে কাজে লাগিয়ে এই পেরিস্কোপের কিন্তু গঠন আছে। এটা এইদিকে হচ্ছে শেডিং পার্ট আর ওই দিকটা আয়না। তার মানে কি আয়নার প্রতিফলন ধর্মকে কাজে লাগিয়ে আমরা পেরিস্কোপ তৈরি করতে পারছি, অর্থাৎ এখানকার আলো আমরা এখানে পাচ্ছি। তার মানে আমি মাঝখানে যে বাধাটা আছে সেটা কিন্তু আমরা অতিক্রম করতে পারছি। আমি এখানকার কোনো একটা ইমেজ, এখানে একটা গাছ আছে, এই গাছটাকে আমি এখানে দেখতে পাবো, মাঝখানে যে বাধাগুলো আছে সেগুলোকে কিন্তু আমি অতিক্রম করতে পারবো। এটা হচ্ছে পেরিস্কোপের গঠন, ঠিক আছে। এবার দেখো কোশ্চেনটা বলছে এই আয়নাগুলো যে আছে, আমি পেরিস্কোপটাকে একটু যদি বড় করে আঁকাই, পেরিস্কোপের মাঝখানে বাহুটাকে আঁকাচ্ছি শুধু, কালি এরকম অবস্থা। পেরিস্কোপের মাঝখানে বাহুগুলোকে যদি আঁকাই শুধু আমি, তাহলে এই যে এই আয়না আর এই আয়না, এরা পরস্পর কত ডিগ্রি কোণে থাকবে, এটা হচ্ছে আমার কোশ্চেনটা। দেখো এদের মধ্যে কোণটা কিন্তু খুব ইজি, এটা 45, এটা 45, এটাও 45, এটাও 45। আর আমরা কি জানি পেরিস্কোপের এই বাহুটা সমান্তরাল থাকে। তোমরাই বলো কি হবে, এই বাহু সমান্তরাল, এর সাথে 45 ডিগ্রি, আবার এর সাথে 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 45, এই অ্যাঙ্গেলটা 45, এই অ্যাঙ্গেল 45, আবার এখানে অ্যাঙ্গেল 45, আবার এখানেই অ্যাঙ্গেল 45। তাহলে এটা কি হয়ে গেল, এরা সমান্তরাল হয়ে গেল না? এবার এটা সমান্তরাল হলো তো, এই অ্যাঙ্গেলটা 45, এই অ্যাঙ্গেলটা 45, তার মানে এদেরকে যদি আমি পাশাপাশি আনি এরা কি সমান্তরাল। এবার এরা যদি সমান্তরাল হয়ে যায় তার মানে এদের মধ্যে কোণ কত, দুটো সমান্তরাল বাহুর মধ্যে কোণ কত হয়, দুটো যদি সমান্তরাল বাহু থাকে এদের মাঝখানে কোণ কত, 0 ডিগ্রি। এরা তো একই, কোনো অ্যাঙ্গেল করে নেই তো, এরকম এরকম তো না, বা এরকম এরকম না, এরা তো সমান্তরাল, এরকম কেস, তার মধ্যে এর অ্যাঙ্গেল কত, বা এই দুটো লাইনকে তুমি যে এক জায়গায় নিয়ে চলে আসো মার্জ হয়ে যাবে, তো কোনো অ্যাঙ্গেল তো ক্রিয়েট করবে না এদের মাঝখানে, তার মানে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। তাহলে এদের মাঝখানের কোণ কত, 0 ডিগ্রি। এখানে দেখো একটা অপশন দিয়েছে কিন্তু 44 ডিগ্রি টু ইচ আদার, 45 ডিগ্রি। অনেকে ভাববে 45 ডিগ্রিতে রাখা থাকে, এটাই হবে অ্যান্সারটা, কিন্তু কোশ্চেনটা ভালোভাবে পড়ো যে আয়না দুটি পরস্পরের কত ডিগ্রি কোণে থাকবে। এবার আয়না দুটি পরস্পরের কিন্তু 0 ডিগ্রি কোণে থাকবে, কারণ দুটোই এরকমভাবে 45 ডিগ্রিতে দেখানো, তার মানে দুটোই সমান্তরাল এবং তাদের মধ্যে কোনো কোণ নেই। তো এটা হলো সেকেন্ড কোশ্চেন, কোশ্চেন নাম্বারটা লিখে নিয়ে আসছি, এটা সেকেন্ড কোশ্চেন ছিল, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে নাও যাদের স্ক্রিনশট নেওয়ার। আচ্ছা, এবার এই 3 নম্বর কোশ্চেনটা, এই 3 নম্বর কোশ্চেনটা বলছে পৃথিবী পৃষ্ঠে একটি বস্তুর ভর m এবং চন্দ্রপৃষ্ঠে বস্তুটির ভর m1 হলে m1, আচ্ছা, পৃথিবী পৃষ্ঠে বস্তু একটি ভর m এবং চন্দ্রপৃষ্ঠে বস্তুটির ভর হচ্ছে m1। এবার বলছে চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মানের 1/6। আচ্ছা, তাহলে একটা বস্তু, 3 নম্বর কোশ্চেন, একটা বস্তু পৃথিবীতে আছে, এটা পৃথিবী আর্থ, আর একটা বস্তু মুনে আছে, এই বস্তুটার ভর হচ্ছে m1, এই বস্তুটার ভর হচ্ছে ক্যাপিটাল M। একটি বস্তুর ভর পৃথিবীতে m1, আর এই বস্তুটাকে যখন চাঁদে নিয়ে যাচ্ছি তখন চন্দ্রপৃষ্ঠে এর ভর হয়ে যাচ্ছে m1, ঠিক আছে। এবার বলছে চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান, মানে এখানে g এর ভ্যালু কত হয়, পৃথিবীর 1/6 মানে g/6, আর পৃথিবীতে g হয় অভিকর্ষজ ত্বরণের মান। তাহলে বলছে কয়েকটা শর্ত দিয়েছে, বলছে কোন শর্ত ঠিক হবে, m = 6m1, m = m1,
এত কিছু অপশন দিয়েছে, এটা এই অপশন বি সি ডি। ভাবো তো তোমরা এটা কি হবে। এবার আমি একটু বলি, দেখো কোশ্চেন কিছুই না, কিন্তু কোশ্চেন একটা খুব বেসিক কনসেপ্টের উপরে। একটা বস্তু যখন এম ভরে আমি আর্থে আছে, এটাকে আমি মুনে নিয়ে গেলাম, এদের মধ্যে কিছু পরিবর্তন হবে, এর ওয়েটের পরিবর্তন হবে আমরা জানি। পৃথিবীর পৃষ্ঠে এর ওয়েট হবে এম জি, চন্দ্রপৃষ্ঠে নিয়ে গেলে এর ওয়েট হয়ে যাবে m1g/6। ঠিক আছে, ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, ওয়েটের পরিবর্তন হবে। কিন্তু একটা জিনিস ভাবো, মহাজাগতিক কোনো বস্তুর ভর কি আলাদা আলাদা জায়গায় আলাদা হয়? আমার এখানে সম্পর্কগুলো কি দিয়েছে, ভরের সম্পর্ক দিয়েছে না? কিন্তু কোনো বস্তুর কি ভরের কোনো চেঞ্জ হয়? আমার ভর পৃথিবীতে, যে আমি যদি চাঁদে যাই আমার ভর কি আলাদা হবে? না, আলাদা হবে না, ভর কখনো আলাদা হয় না। ভর অল টাইম সব জায়গায় সেম হয়। পরিবর্তন কিসে হয়? অভিকর্ষ ত্বরণের জন্য পরিবর্তন হয়, ভারের পরিবর্তন হয়। কথা দুটো একটা আকারের জন্য কিন্তু আলাদা হয়ে গিয়েছে, ভর আর ভার, ওয়েট যেটাকে আমরা বলি ভার। এবার ওয়েট বলতে কিন্তু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশনের পরিবর্তন হলেই ওয়েটের পরিবর্তন হয়ে যাবে, কিন্তু মাস কিন্তু সব জায়গায় সেম থাকে। পৃথিবী পৃষ্ঠেও যা ভর, চন্দ্রপৃষ্ঠেও কিন্তু তাই ভর থাকবে। তাহলে এখানে কোন অপশনটা ঠিক হবে? অনেকে জানি অপশন সি, অপশন এ ভেবে নিয়েছে ওয়েটের মতো ক্যালকুলেশন করে, কিন্তু না, এই দুটো কোনোটাই ঠিক না। অ্যান্সার হবে অপশন বি। যে অপশন বি করে আসবে সে ঠিক। তাহলে দেখতে পাচ্ছ কোশ্চেনের লেভেলটা কি। এই জিইটি কিন্তু যে বলে দিয়েছে যে চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মানে 1/6, এগুলো দরকারই নাই। কোশ্চিন ওই প্রথম লাইনেই হয়ে গেছে, পৃথিবী পৃষ্ঠে একটি বস্তুর ভর এম আর চন্দ্রপৃষ্ঠে ওই বস্তুটার ভর হয়ে যায় m1, তাহলে তো m=m1 হবে। কোশ্চিন ওই লাইনেই হয়ে গেছে। পরের লাইনটা তোমাকে কনফিউজ করার জন্য কিন্তু দিয়েছে, মানে তুমি যাতে সি আর এর দিকে চলে যাও সেজন্য দিয়েছে। তো ওইদিকে যদি না যাও তাই জন্য কিন্তু এত কিছু করা। ওকে, এটা 3 নম্বর কোশ্চেন হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো, এটা মুছে দিই। নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন। যে ভৌত রাশির একক নিউটন সেকেন্ড তা হলো, আচ্ছা নিউটন ইন্টু সেকেন্ড মানে ফোর্স ইন্টু টাইম। ফোর্স হচ্ছে নিউটন আর টাইম হচ্ছে সেকেন্ড। এবার এটা কার সাথে ম্যাচ করবে এটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, এবার দেখো ফোর্স ইন্টু টাইম সবসময় মনে রাখবে এটা কি ইম্পালস বলে, আই, বলের ঘাত, আই ইম্পালস। হ্যাঁ, এবার ইম্পালসের একক মানে কি বলতো, ইম্পালসের একক হচ্ছে ভরবেগের এককের সমান হয়, এটাকে বলের ঘাত বলা হয় ইম্পালস। এবার দেখো ওটা কোথা থেকে আসলো, আমরা জানি এফ ইজিক্যাল টু কি না, ভরবেগের পরিবর্তন। আমি ধরে নিচ্ছি ভরবেগের পরিবর্তন এমভি বাই টি, এটা জানি তো আমরা নিউটনের সেকেন্ড ল থেকে। এবার এখানে ফোর্সকে তুমি টাইম দিয়ে গুণ করে দাও, ফোর্স ইন্টু টাইম ইজিক্যাল টু কি এমভি। তাহলে ভরবেগের পরিবর্তনটাকে আমরা ইম্পালস বলি, এটা মাথায় রাখবে। ইম্পালস মানে বলের ঘাত। তাহলে ফোর্স ইন্টু টাইম মানে নিউটন ইন্টু মিটার, নিউটন ইন্টু সেকেন্ড, এটা কার সাথে সমান হবে, এটা কোন ভৌত রাশি এককের সাথে সমান হবে, ইম্পালস বা বলের ঘাত। ঠিক আছে, বলের ঘাত, বলের ঘাত ইজিক্যাল টু কি হবে বলো তো, ভরবেগের রাশির সাথে কিন্তু সমান হবে, মানে এমভি, ভরবেগের রাশির এককের সাথে সমান হবে। ভরবেগের একক আমরা কি জানি, কেজি মিটার পার সেকেন্ড না ভরবেগের একক। তাহলে নিউটন সেকেন্ড কিছুই না, একই জিনিস কেজি মিটার পার সেকেন্ড, এটা আমরা বলতেই পারি কিন্তু। আর হচ্ছে নিউটন ইন্টু সেকেন্ড, এটা কাকে একক, এটা কাকে ইন্ডিকেট করছে, ভরবেগকে ইন্ডিকেট করছে, বা আমরা কাকে বলতে পারি, বা কাকে ইন্ডিকেট করছে, বলের ঘাত বা ইম্পালস। মানে নিউটন ইন্টু সেকেন্ড কাকে ইন্ডিকেট করে, মাথায় রাখবে বলের ঘাত বা ইম্পালস, বলের ঘাত বা ভরবেগকে, বা ভরবেগকে কিন্তু নির্দেশ করে। এটা এই বিশ্লেষণ থেকে বোঝা যায়। এফ ইন্টু টি আই হয়, কিভাবে আই হয়, এফ ইন্টু এফ ইজিক্যাল টু এমভি বাই টি, এটা আমরা দ্বিতীয় ল থেকে পাই, ভরবেগের পরিবর্তন বাই সময়। এবার এফকে টি দিয়ে গুণ করে দিলে কি এমভি, এই এমভিকে আমরা কি বলি, আই, ইম্পালস বলের ঘাত। নিউটন সেকেন্ড ফোর্স আর টাইমের রাশিগুলো বসালাম, ইজিক্যাল টু বলের ঘাত ইজিক্যাল টু এমভি আমরা জানি। তাহলে নিউটন সেকেন্ডকে আমরা কি বলতে পারি, যদি আমরা ভরবেগের মাত্রা বিশ্লেষণ এককের বিশ্লেষণ করি, তাহলে
ভরবেগের একক কী হয়, কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, নিউটন ইন্টু সেকেন্ড ইজ ইকুয়াল টু বলের ঘাতের একক বা ভরবেগের একক, দুটোই একই জিনিস। ঠিক আছে, তাহলে এটা 4 নম্বর কোশ্চেন হয়ে গেল। আচ্ছা, এবার 5 নম্বর কোশ্চেন। পাঁচ নম্বর কোশ্চেন বলছে, সমুদ্র তলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ নির্দেশ করার জন্য 5.44 মিটার একটি তরল স্তম্ভ প্রয়োজন। আচ্ছা, গ্রাম পার সেন্টিমিটার কিউব এককে তরলটির ঘনত্ব কত? আচ্ছা, ভালো কোশ্চেন। এবার বলছে সমুদ্র তলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ নির্দেশ করার জন্য একটি 5.44 মিটারের তরল স্তম্ভ প্রয়োজন। ঠিক আছে, এবার গ্রাম পার সেন্টিমিটার কিউব এককে তরলটির ঘনত্ব কত হবে? আচ্ছা, এবার বলো তোমরা, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলতে আমরা কি বুঝি? 66 সেন্টিমিটার অফ এইচজির চাপকে বুঝি না? এটা বুঝি তো, 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপকে আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা 180 অ্যাটমসফেরিক প্রেসার বলি, 1 atm বলি তো। এবার আমরা জানি চাপের রাশিমালা কি, এইচ ডি জি, সবাই জানি এইচ ডি জি। ওকে, তাহলে হাইটের জায়গায় আমি 76 বসাই, এটা 1 atm। হ্যাঁ, আমরা 1 atm কে ভাঙছি, 1 atm ইজ ইকুয়াল টু 66, সব আমি সিজিএসে করবো। 66 পাউডারের ডেন্সিটি কি হয়, 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব, 13.6, আর জি এর ভ্যালু 980। এটা হয়ে গেল আমার প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের রাশিমালা। একক কি হবে বলো, পাস্কেল হবে কি না? পাস্কেল কিন্তু এসে একক। সিজিএস একক কি, 9 পার সেন্টিমিটার স্কোয়ার। এটা হয়ে গেল 1 atm এর ভ্যালু আমার। এবার বলছি এই ভ্যালুটাকে কে নির্দেশ করে? না, এই ভ্যালুটাকে নির্দেশ করে একটা তরল আছে, যে তরলটার উচ্চতা কত, মানে হাইটটা বলে দিয়েছে, এই হাইটটা কত, 5.44 মিটার। এটা বলে দিয়েছে ওই তরলটার উচ্চতা 5.44 মিটার, তাহলে ওর ডেন্সিটি কত হবে? আচ্ছা, এবার ওর আমি চাপটা বার করি, তারপর আমি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের সাথে সমান করে দেবো। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি তরলটার ঘনত্ব ডি, হাইট আমি কত জানি, 5.44 বলছে না? হ্যাঁ, 5.44 মিটার। এটাকে সেন্টিমিটারে কত করলে হবে? 544 সেন্টিমিটার হবে, হবে তো। আর ডেন্সিটি তো ডি বলে দিয়েছি, তাহলে ওর প্রেশার কত হবে? ওর ক্ষেত্রে 1 atm কত হবে? ওর ক্ষেত্রে 1 atm বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কত হবে? কারণ আমি তো জানি ও প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপকে নির্দেশ করে, কোশ্চেনে বলে দিয়ে দিয়েছে। তাহলে হচ্ছে 1 atm ওর কত হচ্ছে, এইচ ডিজি মানে 544 ডি, আর জি এর ভ্যালু কত, 980। এই দুটো ইকুয়াল, এই দুটো ইকুয়াল তো, তাহলে 76 ইন্টু 13.6 ইন্টু 980 ইজ ইকুয়াল টু কত, 544 ইন্টু ডি ইন্টু 980। 980 ফার্স্টে মা বাড়ি চলে গেল কাটাকাটি করে, আর 576কে 544 দিয়ে ভাগ যায় কি? আচ্ছা, আমি একবার দেখে নিই, 13.6, এবার নিচে কত, 544, 2 দিয়ে বা 4 দিয়ে কিছু একটা দিয়ে যাবে মনে হয়, তারপর 76 তো 2 দিয়ে দেওয়া যেতে পারে, 2 দিয়ে দিলে উপরে কত হচ্ছে, 74 মানে হচ্ছে তোমার কত, 37, 38, আর নিচে হচ্ছে 2, 7, 4, মানে আবার কাটাকাটি যাবে, এটা 19, আর এটা কত, 1, 3, 7। ঠিক আছে, এবার তাহলে এটা কি হচ্ছে, সরি 1, 3, একটু ভুল হচ্ছে, 1, 2, 6, 7, হ্যাঁ 7ই হবে। এবার দেখো 13.6 আর 137, এবার নিচে একটা আমি শূন্য আনি দশমিক। এবার দেখো 13.6 আর 137 প্রায় কাছাকাছি না, কেটে দিই, কোনো ব্যাপার না। তাহলে 19 আর নিচে একটা 10 পড়ে থাকছে, তাহলে কত, 1.9 হয়ে গেল ডি এর ভ্যালু।
এটা কিন্তু যেহেতু আমাকে উত্তরটা মেলাতে হতো তাই করলাম, কারণ বাদ বাকি উত্তরগুলো কিন্তু খুব কম বেশি, আর ডিটাই খুব কাছাকাছি হচ্ছে, মানে অ্যান্সারটা কিন্তু 1.9 আছে অপশন ডিতে, তো এবার এটাই কাছাকাছি হচ্ছে বলে আমাকে কিন্তু মেলাতে হলো। তোমরা কিন্তু এরকম কাটবে না কখনো 136 137 এরকম কাটবে না, নিচে আমার যেহেতু 10 ছিল তাই আমি কাটাকাটি করে অ্যান্সার মেলানোর জন্য 1.9, যেহেতু আসন্ন মান কাছাকাছি আছে ওর জন্য কিন্তু আমি অপশন ডিটা করলাম। তাহলে আমার তরলের ডেন্সিটি বেরিয়ে গেল গ্রাম পার সেন্টিমিটার কিউবে। কীভাবে গ্রাম পার সেন্টিমিটার কিউব বার করলাম, এখানে কিন্তু ইউনিটটা কিন্তু মিটারে দিয়েছিল, ওটা কিন্তু ইন্টু সেন্টিমিটার কনভার্ট করতে হবে, আর জি এর ভ্যালু তো দুই দিক দিয়ে কেটে যাচ্ছিলো, ওটা কোনো ফ্যাক্টর না, তার মানে কি এইচ ইন্টু ডিটা কিন্তু দুই দিকে ইকুয়াল হতে হবে। তো এটা খুব একটা ভালো কোশ্চেন ছিল, মুছে দিলাম কোশ্চেনটা। পরের কোশ্চেন, মে মাসে একটি শহরের গড় উষ্ণতা হলো 35°C। তাহলে 35°C কত মে মাসে, মেতে হচ্ছে 35°C। আবার ডিসেম্বরে কত হয়ে যায় ওর গড় উষ্ণতা, মে মাসের 1/3। তাহলে ডিসেম্বরে কত হয়ে যায়, মে মাসের 35°C 1/3 এত ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এবার তাহলে আমাকে কোশ্চেন করেছে যে কোশ্চেন করেছে যদি এই দুটোকে আমরা ফারেনহাইট স্কেলে মাপতাম তাহলে তাদের অনুপাত কত হতো, রেশিও কত হতো। আচ্ছা ভালো কোশ্চেন, যদি ফারেনহাইট স্কেলে মাপতাম তাহলে এদের রেশিও কত হতো। তাহলে ডিসেম্বরের উষ্ণতা কত হয়ে যাচ্ছে 35/3°C, আর মেতে 35°C। আচ্ছা সেলসিয়াসের ফারেনহাইটের মধ্যে একটা মানে সূত্র ছিল না, C/5 = F - 32/9, এই ইকুয়েশনটা লাগিয়ে দিই, এখানে সি এর জায়গায় 35 বসাবো, 35/5 = F - 32/9, কাটলো 7, 7 নং কত হয় 63, 63 এদিকে 32, 63 + 32 কত হয় 63 + 32 95 হয়। এটা হলো ফারেনহাইট স্কেলে 35 ডিগ্রি মান, মানে মে মাসে ফারেনহাইট স্কেলে কত থাকে 95°F এত থাকে মে মাসে। ঠিক আছে, এবার আমি এটাকে ডিসেম্বর মাসে বার করবো। ডিসেম্বরে করলে আবার সেম ইকুয়েশন, C/5 = F - 32/9, সি এর জায়গায় শুধু বসাবো 35/3, নিচে 5 আছে = F - 32/9। তাহলে 35 নিচে, আচ্ছা কেটেই দিই, দাঁড়াও 7, তাহলে 7/3 × 9 = F - 32। আচ্ছা 3 দিয়ে কেটে যাবে, তাহলে কত হয়ে গেল 3 × 7 = 21 + 32 = F হলো। তো এবার 21 + 32 মানে কত জানি আমরা, 5 আর 3 53°F হয়ে গেল। কত 53°F হয়ে গেল কিসে না ডিসেম্বর মাসে, ডিইসি মাসে। এবার বলছে যে অনুপাত কত হবে, এবার তাহলে কি 95:53 করে দাও, তাহলে মে মাসে ইস্টু ডিসেম্বর মাসে অনুপাত কত, এম দিয়ে মে, ডি দিয়ে ডিসেম্বর, 95:53 কত দিয়ে যাবে দেখো, 95কে 19 দিয়ে যাবে না মনে হচ্ছে, 19 দিয়ে কি 15 যায়, আর 19 না, ধরো কত ভুল হলো নাকি, ও না এটা কাটাকাটি যাবে না, অপশন বিতেই আছে 95:53, অপশন বিতে আছে 95:53, তাহলে এটাই রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমাদের ক্লাস 7-এর কনসেপ্ট লাগলো, ক্লাস 7-এর কনসেপ্ট কিন্তু এই C/5 = F - 32/9, এটা তোমরা ক্লাস 7-এ করে এসছো এই সূত্রটা, তাহলে এই সূত্র দিয়ে কিন্তু একটা কোশ্চেন আমাদের হয়ে গেল ক্লাস 9-এর VSOতে। এটা হচ্ছে 6 নম্বর কোশ্চেন ছিল, কোশ্চেনের নাম্বার দিতেই বলে যাচ্ছি, আরও 4টা কোশ্চেন আছে, স্ক্রিনশট নিয়ে নাও তোমাদের যদি দরকার হয়, মুছে দিলাম কোশ্চেনটা। পরের কোশ্চেনটা ওয়ান অফ মাই ফেভারিট কোশ্চেন, বলছে সংলগ্ন একটি চিত্রে বস্তুর কণার সরণ ও সময় লেখচিত্র দেখানো হয়েছে, সরণ সময় লেখচিত্র, এইদিকে টাইম যাচ্ছে, এইদিকে এস যাচ্ছে, সরণ ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, একটা এরকম গ্রাফটা, ঠিক আছে এরকম গ্রাফটা। এবার কোশ্চেনে বলেছে
নিম্নলিখিত, আচ্ছা এখানে নাম আছে ও এ বি আর এখানে সি, সি পয়েন্ট, ঠিক আছে, নামকরণ আছে। এবার বলেছে পাশের নিম্নলিখিত কোন অংশটিতে বস্তুর ধনাত্মক মানযুক্ত ত্বরণ নির্দেশ করে? ত্বরণ নির্দেশ করে কোথায়? এবার এই গ্রাফটাকে ভালোভাবে দেখো, কোথায় মনে হচ্ছে ত্বরণ নির্দেশ করতে পারে, কোন পয়েন্টটাতে? এবার দেখো তিনটা পার্টে ভাগ করে নিই, একটা হচ্ছে এও, একটা হচ্ছে এ বি, আর একটা হচ্ছে বি থেকে সি। তিনটা পার্টে আমি গ্রাফটাকে ভাগ করে নিলাম। ওকে, তিনটা পার্টে আমি গ্রাফটাকে ভাগ করে নিলাম। এবার দেখো এও, এখানে সময় বাড়ছে, স্বর্ণ বাড়ছে, সময় বাড়ছে, স্বর্ণ বাড়ছে, তার মানে ভাবো সময়ের সাথে সাথে কি গতিবেগ এখানে কনস্ট্যান্ট না? দেখো একটা সরলরেখা যাচ্ছে মানে কি একই হারে কিন্তু সময়টাও যত হারে বাড়ছে স্বর্ণটাও তত হারেই কিন্তু বাড়ছে। তার মানে কি সময়ও বাড়ছে, স্বর্ণ বাড়ছে, তার মানে গতিবেগটা তো কনস্ট্যান্ট। ভাবো 1 সেকেন্ডে 1 স্বর্ণ হয়েছিল, 2-এ 2 হলো, 3-এ 3 হলো, সরলরেখা তো এভাবেই নির্দেশ করবে নাকি? আচ্ছা ধরে নাও 3-এ এখানে হলো 4.5, এখানে হলো 3, এখানে হলো 1.5, মানে ধরো রেশিওটা তো সেম না, এস আর টি এর রেশিওটা তো সেম। তাহলে রেশিও যদি সেম হয় তাহলে আমি কি বলতে পারি এই পার্টটাটুকু এ থেকে ওর মধ্যে, যদি এস আর টি এর রেশিও সেম হয় সব পয়েন্টে, এই পয়েন্টে এ ও এর রেশিও সেম, এই পয়েন্টেও সেম, এই পয়েন্টেও সেম, এই পয়েন্টেও সেম, তাহলে আমি এইটুকু বলতে পারি এ এর মধ্যে যদি এস বাই টি এর রেশিও সেম হয়, এস বাই টি যদি কনস্ট্যান্ট থাকে, মানে রেশিও সেম প্রত্যেকটা পয়েন্টে, তার মানে আমি বলতে পারি ভেলোসিটি কনস্ট্যান্ট। আর ভেলোসিটি কনস্ট্যান্ট মানে কি গতিবেগের পরিবর্তন হচ্ছে না এইটুকু পার্টে। গতিবেগের পরিবর্তনকেই তো আমরা ত্বরণ বলি না, গতিবেগের পরিবর্তন হারকে। আর যদি গতিবেগের পরিবর্তন না হয় তাহলে ত্বরণ কোথায় হবে? তার মানে এও পার্টে ত্বরণ হচ্ছে না। এবার আসো বিসি পার্টে। এবার দেখো বিসি পার্টে সময় তো বেড়ে চলছে, সময় বেড়ে চলছে কিন্তু স্মরণ কিন্তু আর বাড়ছে না। সময় বাড়ছে, ওই স্মরণ যে হয়েছিল তোমার ধরে নেওয়া হচ্ছে, এখানে আমি ধরে নিচ্ছি যদি 10 মিটার স্মরণ হয়েছিল, এই টাইম বাড়ার সাথে সাথে স্মরণও কিন্তু এই 10 মিটারই হয়ে আছে। অর্থাৎ সময় বাড়লেও কিন্তু ওর বস্তুর পজিশন চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ আমি বলতে পারি ওই যে 10 মিটার স্মরণ যে এই বি পয়েন্টে পৌঁছানোর পর নিয়েছিল ওই স্মরণটাকে ধরে রেখেছে, অর্থাৎ বস্তুটা স্থির হয়ে গেছে, পজিশন চেঞ্জ হচ্ছে না। এবার স্থির যদি হয়ে যায় বস্তু, তার মানে ওর মধ্যে বেগ শূন্য, এই তাহলে বিসি পার্টে ভি জিরো। আর যদি ভি না থাকে তাহলে স্মরণ ত্বরণ আসবে কোথা থেকে? বেগই তো শূন্য হয়ে গেছে, তার মানে কি বেগের পরিবর্তন হবে না। আর বেগের পরিবর্তন না হলে কিন্তু ত্বরণও হবে না, তার মানে এই পার্টে অ্যাক্সিলারেশনও জিরো। আর তাহলে বেঁচে থাকলো কোন পার্টটা? বি আর এ, মানে এবি পার্টটা, ঠিক আছে। এবার এবি পার্টটা তুমি মন থেকে দেখতে পারলে দেখবে এখানে কিন্তু ত্বরণ হচ্ছে, কারণ এই প্রত্যেকটা পার্টে কিন্তু প্রত্যেকটা এই এবির মাঝখানে যে পয়েন্টগুলো আছে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু যে বেগে এস বাই টি আছে সেটা কিন্তু রেশিও সেম না। এদের প্রত্যেকটা যে স্লোপ আছে মানে এদের নতিগুলো কিন্তু মান সেম না। এই যে এই নতিগুলো, এটাও তোমরা একটু বড় হলে পড়বে, নতিগুলো কিন্তু মান সেম না, পরিবর্তনশীল, ভেরিয়েবল, ঠিক আছে। এখানে এস বাই টি কনস্ট্যান্ট না, এস বাই টি এটুকু পার্টে নট কনস্ট্যান্ট, মানে চেঞ্জ হচ্ছে। এবার সবসময় যখন চেঞ্জ হবে এস বাই টি, তার মানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, তাহলে এই পার্টে কিন্তু ত্বরণের একটা ধনাত্মক মান থাকবে, তাহলে এ বি পার্টটার মধ্যে ত্বরণ কিন্তু থাকবে। এটা হয়ে গেল আমাদের 7 নম্বর কোশ্চেন। এটা হলো আমাদের 7 নম্বর কোশ্চেন। স্ক্রিনশট নিয়ে নাও তোমরা এটা একটু 7 নম্বর কোশ্চেনটা। আচ্ছা, আমাদের পরবর্তী কোশ্চেন 8 নম্বর কোশ্চেন। এবার 8 নম্বর কোশ্চেনতে কি বলেছে? 3টি আহিত বস্তু এ বি সি রাখা আছে, এ বি সি, 3টা পার্টিকেল, 3টার মধ্যে চার্জ আছে। এবার বলছে এ বস্তুকে বি এর কাছাকাছি আনা হলে তারা পরস্পরকে আকর্ষণ করে। এ আর বি কে কাছাকাছি আনলাম, এরা আকর্ষণ করছে, তার মানে আমি বলতে পারি এর মধ্যে নেগেটিভ চার্জ আছে, এর মধ্যে পজিটিভ চার্জ আছে। হ্যাঁ ঠিকই আছে, নেগেটিভ পজিটিভ, তাহলে আকর্ষণ করছে, এইটুকু সিদ্ধান্ত আসতে পারি। আর বি বস্তুকে সি এর কাছাকাছি আনলে তারা বিকর্ষণ করছে, তার মানে এর চার্জ মানে এ যদি পজিটিভ হয় তাহলে এও পজিটিভ হবে, এইটুকু আমি বলতে পারছি এখান থেকে। কারণ বি আর সিকে আনলে এটা কি বিকর্ষণ করছে পরস্পরকে। আবার তুমি যদি উল্টো ভাবো, এর কাছে পজিটিভ আছে, এর কাছে নেগেটিভ আছে, তাহলেও তো এটা আকর্ষণ করবে, মানে এর কাছে পজিটিভ, বি এর কাছে নেগেটিভ, তাহলেও তো এটা আকর্ষণ করবে।
তাহলে সি এর কাছেও কিন্তু অটোমেটিক নেগেটিভ থাকবে। ঠিক আছে, তার মানে তাহলে বিকর্ষণ করবে। তার মানে বি আর সি এর মধ্যে সমজাতীয় আধান আছে। ঠিক আছে, তার মানে সমজাতীয় আধান বি আর এর মধ্যে বিষমজাতীয় আধান, আর এ আর সি এর মধ্যে বিষমজাতীয় আধান। তাহলে এবার কি বলতে পারে, তাহলে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে এ ও সিতে সমজাতীয় আধান, এ ও সিতে সমজাতীয় আধান আছে কি না, নেই, আলাদা টাইপের আধান আছে। তার মানে প্রথম অপশনটা তো হবেই না। দ্বিতীয় অপশন কি বলছে, বি ও সিতে সমজাতীয় আধান, বি ও সিতে সমজাতীয় আধান, নেগেটিভ নেগেটিভ বা পজিটিভ পজিটিভ, আর এতে বিপরীত আধান আছে। হ্যাঁ, 2 নম্বর অপশনটাই রাইট, আমরা এখান থেকে বলতে পারি। 3 আর 4 অপশনগুলো আমি বলে দিচ্ছি। এ ও বিতে সমজাতীয় আধান আছে, এ ও বিতে সমজাতীয় না, এটা তো ফার্স্টই ভুল, বিষমজাতীয় আধান আছে, আর সিতে বিপরীত না, ওটা কোনো। আর এ বি আর সি সকলের আধানের প্রকৃতি এক না, এ আর সি আলাদা আর বি আর সি এক, এই দুটো আমরা বলতে পারি। তার মানে অপশন বি কিন্তু রাইট হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে গেলো 8 নম্বর কোশ্চেন। ছোটো ছোটো কোশ্চেন, ছোটো ছোটো কোশ্চেন। এবার 9 নম্বর কোশ্চেনে আসি। 9 নম্বর কোশ্চেন বলছে, আমার কাছে একটা দণ্ড চুম্বক ছিল, দণ্ড চুম্বক ছিল। ঠিক আছে, এবার এই দণ্ড চুম্বকটাকে আমি কি বললাম, সমান দুভাগে ভাগ করে দিলাম, দুটো পার্ট পেয়ে গেলাম, সমান দুভাগে ভাগ করলে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এই দৈর্ঘ্য সেম। এবার বলছে মূল চুম্বকের অর্ধেক দৈর্ঘ্যের দুটো খণ্ড পাওয়া গেল, অর্ধেক অর্ধেক খণ্ড পাওয়া গেল। তাহলে প্রতিটি চুম্বকের মেরু শক্তি, মানে এটা নর্থ পোল সাউথ পোল, এটা নর্থ পোল সাউথ পোল হলে তো মেরু শক্তিগুলো যে আছে, এর এনার্জি ইএম, এনার্জি ম্যাগনেটিক, এদের এনার্জি ম্যাগনেটিক এনার্জি আগের যে চুম্বকটা ছিল সেটার তুলনায় কী হবে। আগে যে চুম্বকটা এতটা বড় ছিল, নর্থ পোল সাউথ পোল, 10 তারিখে এই পুরোটা যে ছিল তার সাপেক্ষে কি হবে এনার্জি ম্যাগনেটিকটা, এর সাপেক্ষে এর কি হবে। দেখো আমি তোমাকে ফার্স্টে বলে দিতে যাচ্ছি, চুম্বকের মেরু শক্তি কিন্তু লেন্থের উপর নির্ভর করে না, এর L/2 L/2 এই লেন্থের উপর কিন্তু নির্ভর করে না, বা প্রস্থের উপর এ বি এই প্রস্থের উপর কিন্তু নির্ভর করে না, এটা মাথায় রাখবে। তার মানে যদি লেন্থের উপর নির্ভর না করে, তার মানে আগে যা মেরুশক্তি ছিল পরেও তা মেরুশক্তি থাকবে। অর্থাৎ অপশনটা হবে কি, দ্বিগুণও হবে না, অর্ধেকও হবে না, শূন্যও হবে না। শূন্য কীভাবে হবে, আগেও যা ছিল পরেও তা হবে, তার মানে অপরিবর্তিত থাকবে অপশন ডি। তার মানে মেরু শক্তি কিন্তু অপরিবর্তিত থাকবে, ম্যাগনেটিক এনার্জি কিন্তু অপরিবর্তিত থাকবে, কারণ তোমরা জানো লেন্থের উপর ডিপেন্ড করে না, লেন্থ কমাও বাড়াও, এমনকি ছোটো ছোটো অনেকগুলো লেন্থও নিয়ে চলে যাও, তাও একটা লিমিট পর্যন্ত কিন্তু এদের মেরু শক্তি এক থাকবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আর লাস্ট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন। ইন উইন্টার, ইংলিশটা বলছি, বাংলাটা বলি। শীতকালে চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর পরেই চিরুনিটিকে কাগজের খুব ছোট ছোট কিছু সংখ্যক টুকরো কাছাকাছি আনলে প্রাথমিকভাবে কাগজের টুকরোগুলো চিরুনির সঙ্গে আটকে যায়। মানে বলছি চিরুনিটাকে মাথায় ঘষলাম, কাগজের টুকরা দিয়ে আটকাই দিলাম, মেন কথা এটুকু বলতে আছে। কিন্তু কিছুক্ষণ পর কাগজের টুকরোগুলো চিরুনি থেকে খুলে পড়ে যায়, মানে কিছুক্ষণ পর খুলে পড়ে যায়। এর কারণ কি? এগুলো খুব একদম সোজা কোশ্চেন। এই কারণে চিরুনির সমস্ত আধান তার পার্শ্ববর্তী অঞ্চলে নির্গত হয়, অবশ্যই তাই। দেখো আমি যে চিরুনিটা দিয়ে চুল আঁচড়ালাম, এটা ধরুন যদি কমটা হয়, যদি আঁকাতে আমি পারি না, এটা কমটা, এবার এর কাছে কাগজ আনলাম, এবার এর ফলে কি চিরুনিতে কিছু ধনাত্মক আধান তৈরি হলো, এবার ফার্স্টে তো এরা একে অ্যাট্রাক্ট করে নিয়েছিল, এই কাগজগুলোকে অ্যাট্রাক্ট করে নিল, কিন্তু এর মাঝখানে যখন এই কিউগুলো হচ্ছে যখন গ্রাউন্ডের সাথে, মানে এই কিউগুলো পাওয়ার শেষ হয়ে যাবে, এই চার্জগুলো পাওয়ার শেষ হয়ে যাবে, এরপর কী করবে, চিরুনি পার্শ্ববর্তী স্থান দিয়ে গ্রাউন্ডের দিকে চলে যাবে, মানে মাটির দিকে চলে যাবে। ঠিক আছে, এই ফিনোমিনাটা হবে। অনেকে ভাববে যে এর মধ্যে পজিটিভ হবে, এর মধ্যে নেগেটিভ হবে, তার মধ্যে একটা রিয়াকশন হবে, মানে ফিউশন টাইপের হবে, তার ফলে নিঃসরিত হয়ে যাবে না। সিস্টেমটা কিন্তু ওভাবে নিঃসরিত হয় না, সিস্টেমটা নিঃসরিত হয় এদের মধ্যে নেগেটিভ চার্জ তৈরি হবে, আর এদের মধ্যে পজিটিভ চার্জ তৈরি হবে। এই পজিটিভ চার্জগুলো কিন্তু পার্শ্ববর্তী অঞ্চল দিয়ে নির্গত হয়ে যায়, যাওয়ার ফলে ওর মধ্যে আর কোনো অ্যাট্রাক্ট করার জন্য চার্জ থাকবে না, তাহলে কি অ্যাট্রাক্ট হবে না, এরা নিচে আবার পড়ে থাকবে। তো অপশন এ সঠিক হবে। তো অপশনগুলো বলে দিচ্ছিলাম, চিরুনির সময় সমস্ত আধান তার পার্শ্ববর্তী অঞ্চলে নির্গত হয়েছে, যেটা সঠিক অ্যান্সার। এরপরে আছে চিরুনির পৃষ্ঠতলের সমস্ত আধান চিরুনিতে শোষিত হয় না, চিরুনিতে এই আধানগুলো শোষিত হলে তো ওটা সারা জীবন লেগেই থাকতো আকর্ষণের ফলে।
এবার বলছে চিরুনি কাগজের মধ্যে আন্তঃক্রিয়া ইন্টারঅ্যাকশনের ফলে, না না না, আধান নিঃসৃত না, ওরকম ইন্টারঅ্যাকশনের ফলে আধান নিঃসৃত হয় না, আধানের ভাবে নিঃসৃত করা যায় না। কাগজের ক্ষুদ্র টুকরোগুলি কিছু আধানে আহিত হয় এবং চিরুনিকে বিকর্ষণ করে না, বিকর্ষণ করলে তো ওটা বিকর্ষণই করতে থাকতো, এরকম কোনো ব্যাপার না। কাগজের ক্ষুদ্র টুকরোগুলি কিছু আধানে আহিত, না না এটা না। তাহলে এই হলো আমাদের কোশ্চেনগুলো, ঠিক আছে। তাহলে 10টা কোশ্চেন আমাদের সলভ হয়ে গেলো। কিছু ক্ষেত্রে একটু ম্যাথমেটিক্স লাগলো, কিছু ক্ষেত্রে ম্যাথমেটিক্স না জানিয়ে হয়ে গেলো। এভাবে আমরা 10টা কোশ্চেন সলভ করে নিলাম। খুবই ইজি কোশ্চেন এসেছিলো আগেরবার, আশা করি এবার একটু টাফ আসতে পারে। তো এই ছিল তোমাদের 10টা কোশ্চেন। ভিএসওর অ্যাডমিট কার্ডও দিয়ে দিয়েছে আমি দেখলাম লেয়ার 1-এর। তো আশা করি তোমরা ভালোভাবে পরীক্ষা দিবে, তোমাদের রবিবার পরীক্ষা। আর প্রিপারেশান আমাদের সেরকম কিছু নেই, বাদ বাকি এখন তোমাদের প্রিপারেশন। আর শুধু আমি বলছি একটা জিনিস, ক্লাস 8-এর যদিও বা সিলেবাস লেখা থাকে, তোমাদের কিন্তু শুধু ক্লাস 8 পড়লে হবে না। ভিএসও থার্ড লেয়ার পর্যন্ত ক্র্যাক করতে গেলে কিন্তু একটু ভালো লেভেলের সেন্স লাগবে। ক্লাস 9-এ হয়তো সেটা হবে না, সেটা আমি ক্লাস যখন লেয়ার 2-এর কোশ্চেন করাবো সেটা তোমরা করলে বুঝতে পারবে, কারণ সেখানে আলো থেকেও কোশ্চেন ছিল ভালো ভালো। এখানে মানে লেয়ার 1-এর থেকে বেশ ভালো কোশ্চেন ছিল, কিছু কিছু সাউন্ডেরও কোশ্চেন ছিল, ঠিক আছে। যেটা তখন যখন করাবো তখন সেটা তোমরা বুঝতে পারবে। আপাতত আজকের জন্য এটুকুই।